গল্পের শুরুতেই আমরা আমাদের কিউটি গার্ল ইয়াকে দেখতে পাই। আজকে ইয়া তার আরো দুজন ফ্রেন্ডের সাথে একটি মুভির ভয়েস আর্টিস্টের অডিশন দিতে এসেছে। ইয়া খুব সুন্দরভাবেই অডিশন দেয়, যা দেখে বিচারকরা তো অনেক খুশি হয় আর বলে তুমি প্রথম রাউন্ডে পাশ করেছো, এবার দ্বিতীয় রাউন্ডে আবারও অডিশন দিতে আসবে। আর এখন সুন্দর করে অডিশন দিয়ে ইয়া যখন বাহিরে বের হয় তখন তার সাথে তার এক সিনিয়রের দেখা হয়ে যায়। আর এই মেয়েটা আগে থেকে ইয়ার প্রতি খুবই জেলাস ছিল। এখন দুঃখের বিষয় হলো এই মেয়েটাও এই অফিসে কাজ করে। এখানে মেয়েটাকে দেখে ইয়া কথা বলতে চাইলো, মেয়েটা সে একটা ভাব দেখিয়ে তাকে পাত্তা না দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর ইয়াকে তার সেকেন্ড রাউন্ডের জন্য ইন্টারভিউ দিতে বলে। অন্যদিকে আমরা এই মুভির প্রডিউসার ম্যাংকে দেখতে পাই। সে ছিল খুবই ফেমাস একজন প্রডিউসার। এর সাথে ম্যাং ছিল কনসেপ্ট পিকচার কোম্পানির সিইও। অডিশনের অফিস থেকে যখন ইয়ার ভয়েসটা ম্যাংয়ের কাছে পাঠায় তখন ম্যাং ইয়ার ভয়েসটা শুনতে থাকে। এখানে তার কাছে তো ইয়ার ভয়েসটা খুবই ভালো লাগে। এদিকে দেখা যায় ইয়াকে যখন দ্বিতীয়বারের জন্য অডিশনে ডাকা হয় ওই সময় ওই সিনিয়র মেয়েটা ইচ্ছে করে একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ছেড়ে দেয়, যেটা দেখে আমাদের ইয়া তো প্রচন্ড ভয় পেয়ে যায়। আর কেন ইয়া এত বেশি ভয় পেয়েছে তার জন্য আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ছোটবেলায় ইয়ার সাথে ভয়ঙ্কর কিছু হয়েছিল। তখন থেকেই সে আজব একটা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। সেদিনের পর থেকে যখনই সে হঠাৎ করে এভাবে ভয় পেয়ে যায় তখন সে ঘুমের ঘরে হাঁটতে শুরু করে। আর এর ঠিক 10 ঘন্টা পর সে হুঁশে আসে। আর এখান থেকে সিনটা বর্তমানে আসে। এখানে তার এই অবস্থা দেখে ওর বন্ধুরা তাড়াতাড়ি করে তাকে এখান থেকে নিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় ম্যাং আবার তাকে দেখতে পায়। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই ইয়াকে ডক্টরের কাছে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে ডক্টর তাকে ঠিক করার প্রায় সব উপায় অবলম্বন করেছে, কিন্তু তাতে কোনো লাভই হয়নি। আজ ডাক্তার বলে অনেক রিসার্চে দেখা গিয়েছে মানুষ তার প্রিয়জনের পাশে থাকলে তার অসুখের থেকে রক্ষা পায়। এখন তুমি যার কাছে নিরাপদ অনুভব করবে সেই হয়তো তোমার অসুখ ঠিক করতে পারবে। তাই তুমি জলদি তোমার টুরুলাভকে খুঁজে বের করো। অন্যদিকে দেখা যায় আজ ম্যাংয়ের নতুন মুভির জন্য প্রমোশনাল কনফারেন্স রাখা হয়। সেখানে ম্যাংয়ের বড় ভাই গান গাচ্ছিল, কারণ তার বড় ভাইও ছিল ফেমাস একজন সিঙ্গার। কিন্তু একটা বিষয় নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে ছিল কড়াকড়ি দ্বন্দ্ব। একজন আরেকজনকে মোটেও পছন্দ করত না। আর তার এ ভাইয়ের নাম ছিল শি। ইয়া আবার শিয়ার ফ্যান ছিল। এ কারণে আজকের এই কনফারেন্সে যেহেতু সে গান গাইছিল তাই ইয়া এখানে আসে। তবে টিকিট না পাওয়ার কারণে সে ভিতরে ঢুকতে পারছিল না। এদিকে কনফারেন্সে মুভির নায়ক এমিংকে ডাকা হয় কিছু বলার জন্য, কিন্তু এমিং তো স্টেজে এসে কথা না বলে বরং উল্টো শরীর খারাপের বাহানা দেখিয়ে ছবি করতেই নিষেধ করে দেয়। আর সে এমনটা করার কারণ হলো এমিং ম্যাংয়ের কাছে 2 গুণ টাকা চার্জ করেছিল, আর সেটাতে ম্যাং রাজি হয়নি। এ কারণে সে এখন ম্যাংয়ের মুভির রিচ কমাতে চাইছিল। এসব দেখে ম্যাং তার ম্যানেজারের কানে কিছু একটা বলে আর নিজেই সরাসরি স্টেজে চলে আসে। ঠিক তখনই এমিং এর এক মেয়ে ফ্রেন্ড এসে তার গায়ে পানি ছুঁড়ে মারে আর বলে, তুমি তো এমিংকে কোনো স্পেশাল ট্রিটই দাওনি, সাথে ডাবল পেমেন্টও করনি, সে কেন তোমার মুভি করবে? তুমি খুবই খারাপ। এবার ম্যাং বলে ওঠে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি তাকে ডাবল পেমেন্ট করিনি বলে সে আমার সাথে কাজ করবে না বলে নিষেধ করে দিয়েছে। এখানের এ পুরো ঘটনাটা কিন্তু ম্যাংয়েরই সাজানো ছিল, কারণ সে যদি সবাইকে বলতো যে এমিং তার কাছে পেমেন্ট নিয়ে সমস্যা করছে তাহলে কেউই বিশ্বাস করত না। কিন্তু মেয়েটিকে দিয়ে নাটকটা সাজানোর ফলে এ নায়কের আসল রূপ সবার সামনে চলে আসে আর ম্যাং বরং উল্টো সবার কাছে আরো ভালো হয়ে যায়। যাই হোক, এবার যেহেতু তার কাপড়টা ভিজে গিয়েছিল তাই সে কাপড় চেঞ্জ করতে মেকআপ রুমে যায়। এখানে এসে সে তার ভাইয়ের মতোই ড্রেস পরতে হয়, যেটা তাদের মা তাদের 2 ভাইয়ের জন্য পাঠিয়েছিল। এবার যখন মেকআপ রুম থেকে সে বের হচ্ছিল তখন তো শিয়ার ফ্যানরা তাকে দেখার জন্য দৌড়াতে থাকে। তখন আবার সেখানে ইয়াও ছিল
আর এত মানুষকে একসাথে তার দিকে আসতে দেখে সে তো আবারও ঘুমের ঘরে চলে যায়। ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে ইয়া যখন একটু সামনে যায় তখনই ম্যাং আবার তাকে দেখতে পায়। এখানে ইয়া যখনই পড়ে যেতে নিচ্ছিল তখনই ম্যাং তাকে ধরে ফেলে আর ইয়া ম্যাংয়ের কোলে ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর আমরা ইয়াকে তার বন্ধুদের সাথে ক্যাফেতে দেখতে পাই। এখানে তার বন্ধুরা ডক্টরকে কল করে বলে, ডক্টর, এই প্রথমবার ইয়া তো তাড়াতাড়ি হুঁশে আসলো, এর মানে কি সে কি ঠিক হয়ে গিয়েছে? ডক্টর বলে, তার সাথে কি হয়েছে আগে সেটা শোনো। এখানে ইয়া তো ম্যাংয়ের পিছন দিকটাই দেখেছিল, তার চেহারা সে দেখেনি, কারণ ওই সময় সে তো হুঁশে ছিল না। তখনই ইয়া সোশ্যাল মিডিয়ায় সে কাপড় পরা শিয়ের ছবি দেখতে পায়, কিন্তু ইয়াকে তো বাঁচিয়েছিল ম্যাং, তবে সে যেহেতু ম্যাংয়ের মতোই কাপড় পরা ছিল এই কারণে তারা সবাই ভেবে নেয় ইয়াকে হয়তো ওই সময় সি বাঁচিয়েছে। তার বান্ধবী বলে, সি হলো তোমার জীবনের স্পেশাল মানুষ, যার স্পর্শে কিনা তুমি এত দ্রুত সুস্থ হয়ে গিয়েছ। এইসব কথা শুনে ইয়া তো অনেক লজ্জা পাচ্ছিল। এখানে ইয়ার বান্ধবী বলে, এখন যেভাবেই হোক তোমার সঙ্গে শিয়ের একটা লাইন করে দিতে হবে, কারণ তার কাছে থাকলেই তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর তার এ বান্ধবীর নাম ছিল রাও। রাও তো যাওয়ার সময় ইয়ার খাতায় এ লেখাটা লিখে যায়, যেটা দেখে ইয়া তো অবাক হয়। অন্যদিকে ম্যাং ইয়ার কথাই ভাবছিল, তার মনে হচ্ছিল এই মেয়েটিকে সে আগেও কোথাও দেখেছে। এখানে সে আরো ভাবে তাদের মুভির হিরোত্ব চলে গিয়েছে, তাই শিকেই তার মুভিতে কাস্ট করবে। কিন্তু শিকি রাজি হবে, তাকে কিভাবে রাজি করানো যায় এই বিষয় নিয়ে তারা ভাবছিল। তখনই ম্যাংয়ের ম্যানেজার কিছু তথ্য দিয়ে ম্যাংকে বলে, আপনার ভাই ইউচ্যাটে ফেক একটি অ্যাকাউন্ট চালায়, সেখানে শুধু জিয়াং নামের এই মেয়েটাকেই ফলো করে। মেয়েটি সেখানে নিজের কণ্ঠে কবিতা করে। এ কথা শুনে ম্যাং ম্যানেজারকে এই মেয়েটির সব তথ্য বের করতে বলে। অন্যদিকে আমরা জানতে পারি এই জিয়াং নামের আইডিটা অন্য কারো নয়, বরং আমাদের ইয়ারই ছিল। অন্যদিকে শিয়ের মনটা আজকে অনেক খারাপ ছিল, সে তো তার কাজে মনোযোগও দিতে পারছিল না, এমনকি গানও লিখতে পারছিল না। ওই সময় জিয়া একটি কবিতা ছাড়লে এই কবিতা শুনে শিয়ের মন অনেক ভালো হয়ে যায়। এদিকে ম্যাং দেখে শি সব সময় জিয়ার পোস্টে কমেন্ট করে, তাই সে নিজেও জিয়ার কবিতা শুনতে শুরু করে আর হাঁটতে হাঁটতে ইয়ার দোকানের সামনে চলে আসে। এই সময় বৃষ্টি শুরু হলে ইয়া তার জন্য ছাতা নিয়ে আসে। ম্যাং তো এখানে ইয়াকে দেখে এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। তখন ইয়া বলে ওঠে, বৃষ্টি থামার আগ পর্যন্ত আপনি আমার মিউজিক ক্যাফেতে বসতে পারেন। ম্যাংও তার কথায় রাজি হয়ে যায়। দোকানের ভিতরে এসে প্রথমে তো তারা সুন্দর করে কথা বলছিল, তারপর ইয়া যখন একটি সেলফ থেকে বই আনতে যায় তখন বইটা তার উপর পড়ে যাচ্ছিল, যা দেখে ম্যাং আবার সেটা ধরে ফেলে। তখন তারা দুজন তো দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ম্যাং ইয়ার দোকান থেকে একটি সিডিও নেয়। এবার সিডিটা দেওয়ার জন্য ইয়া যখন একটি ব্যাগ আনতে ভিতরে যায় তখন ইয়ার নোটবুকে ম্যাং এই লেখাটা দেখতে পায়, যেখানে ইয়ার বান্ধবী রাও এই লেখাটা লিখে দিয়ে গিয়েছিল। এই লেখাটা দেখে ম্যাং তো ইয়াকে ভুল বুঝে আর রাগ করে সেখান থেকে চলে যায়। ইয়া ফিরে এসে ম্যাংকে না দেখে একটু অবাক হয় আর ভাবে, লোকটা পাগল নাকি, আমি আস্তে আস্তে এভাবে চলে গেল কেন? তারপর ম্যাং তার ভাইয়ের সাথে এসে দেখা করে আর জিয়ার একটা কবিতা ছেড়ে বলে, আমার মুভিতে নায়ক হিসেবে তুমি কাজ করো, তাহলে এই মেয়ের সাথে আমি তোমাকে দেখা করিয়ে দিব। আর খুব জলদি আমার মুভিতে ভয়েস আর্টিস্ট হিসেবে এই মেয়েটা কাজ করতে চলেছে, সুতরাং আমার পারমিশন ছাড়া তুমি ওর সাথে দেখাও করতে পারবে না। এসব শুনে শীত এবার তার মুভিতে কাজ করতে রাজি হয়ে যায়, কারণ সে জিয়া নামের ওই মেয়েটার সাথে তাড়াতাড়ি দেখা করতে চায়। তারপর থেকে তো সব জায়গায় ছড়িয়ে পড়ে যে ইয়া ম্যাংয়ের ছবিতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করবে। এই খবরটা শুনে রাও তো অনেক খুশি হয় আর বলে, আগামীকাল তুমি যদি ইন্টারভিউতে পাশ করতে পারো তাহলে তুমি তো শিয়ের আশেপাশে সব সময় থাকতে পারবে, আর এই সুযোগে তোমার একটা লাইনও হয়ে যেতে পারে। ইয়া তো লজ্জা পেতে পেতে বলে, কি বলছো এসব? যাই হোক, এবার পরের দিন ইয়া আবারও ইন্টারভিউ দিতে আসে। এখানে ইয়া ওয়াশরুমে যায়।
এই সময় রাও শুনতে পায় জুন নামের ওই ম্যানেজার তার কলিগদের গল্প শোনাচ্ছে আর বলছে একটা মেয়ে ছিল যে আমার জন্য পাগল দেওয়ানা ছিল, আমি তো তাকে মোটেও পাত্তা দিতাম না, অনেক কষ্ট করে ওই মেয়েটা থেকে আমি পিছু ছাড়িয়েছি। এইসব শুনে রাও তো অনেক রেগে যায়, কারণ এই জুনের এক্স গার্লফ্রেন্ডই ছিল রাও, আর কোনো একটা কারণে রাও তাকে ছেড়ে দিয়েছে। এবার রাও এসে তো সবার সামনে জুনকে ধরে বলে, কি বললে তুমি? তুমি আমাকে পিছু ছাড়িয়েছ নাকি আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম? আর এখন এটা শুনে তো জুনের পেস্টিস একদম পাঞ্চার হয়ে যায়, আর সে কিছুই বলতে পারে না। এদিকে ম্যাং আসে ইয়ার অডিশন নিতে। এখনো ম্যাং ইয়ার উপর রেগেছিল ওই লেখাটার জন্য। সে এখানে জিজ্ঞাসা করে, তুমি অডিশন দিতে কেন এসেছো? ইয়া তো এখনো শিয়ের নামটাই নেয়, যেটা শুনে ম্যাং আরো রেগে যায়, আর দুজনের মাঝে সে ঝগড়া বেঁধে যায়। পরের সিনে দেখা যায় ম্যানেজার জুন জিয়াং নামের আইডির খবর লাগিয়ে লাগিয়ে ইয়ার বাসা পর্যন্ত পৌঁছে যায়। বাসার দরজায় নক করলে যখন রাও দরজা খোলে তখন তো জুন একদম টাসকি খেয়ে যায়, আর তাদের দুজনকে এভাবে এখানে দেখে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ একটু আগেই তো তার সঙ্গে রাওয়ের ঝগড়া হয়েছিল। এখানে অবস্থা তো খুবই খারাপ ছিল। যাই হোক, এবার ম্যাং তো এখানে সে ইয়াকে নিজের মুভিতে ভয়েস আর্টিস্ট হিসেবে রাখতে চায়। তার আরেকটা কারণ হলো, ইয়া যদি তার কোম্পানিতে কাজ করতে রাজি হয় তাহলেই তার বাইশি তার মুভিতে কাজ করবে। তবে ইয়া যেহেতু ম্যাংয়ের সাথে ঝগড়া করেছিল তাই সে তো ম্যাংয়ের কোম্পানিতে কাজ করতে রাজি হয় না, কিন্তু যখন জানতে পারে এই মুভিতে শি কাজ করবে তখন শিয়ের কথা শুনে সে রাজি হয়ে যায়, আর শর্ত দেয় যে সে আজই শিয়ের সাথে দেখা করতে চায়। ম্যাং না চাওয়ার শর্ত তার কথায় রাজি হয়। অন্যদিকে আজ আবার ওদের মায়ের জন্মদিন ছিল। ওদের মা চায় ওনার দুই ছেলে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। তখনই ম্যাং নিজের সঙ্গে ইয়াকে নিয়ে তার বাসায় আসে, কারণ ইয়া তো আজকে শিয়ের সাথে দেখা করবে এজন্য। কিন্তু এখানে ম্যাং এর সাথে ইয়াকে দেখে তাদের মা তো অনেক খুশি হয়ে যায়, আর ইয়াকে বসিয়ে তিনি দ্রুত জুনের সাথে কথা বলে যে যেভাবেই হোক ম্যাং আর ইয়াকে এক করতেই হবে। তারপর ইয়া উপরে আসে শিয়ের সাথে দেখা করতে। উপরে এসে ইয়া তো নিজের কবিতাগুলো প্র্যাকটিস করছিল, যেটা আবার শি শুনে ফেলে আর বুঝতে পারে এটাই হলো জিয়াং। তারপর শি তো ইয়াকে দেখায় যে সেই হলো তার ফলোয়ার। সে সবসময় ইয়ার কবিতাগুলো শুনে। ইয়া যখন জানতে পারে তার পছন্দের অ্যাক্টর তার নিজের ফলোয়ার, তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর ইয়া শিকে নিজের রোগের ব্যাপারে বলে, সাথে এটাও বলে যে তুমি একমাত্র আমাকে ঠিক করতে পারবে, তাই আমি তোমার সাথে সময় কাটাতে চাই। কিন্তু এসব শুনে শি তাকে ভুল বুঝে আর ভাবে ইয়া হয়তো তার কোনো ক্রেজি ফ্যান। এই কারণে সে তো এখান থেকে রেগে চলে যায়, ফলে বেচারির মনটাই খারাপ হয়ে যায়। এবার ইয়া যখন বাসায় এসে সবকিছু তার বান্ধবীর রাওকে বলে তখন রাও তাকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যাপারটা সামলে নিব। পরের দিন রাও জুনের সাথে গিয়ে দেখা করে আর বলে, ইয়া এক শর্তেই তোমাদের চুক্তিতে সাইন করবে, সেটা হলো শিকে ইয়ার আশেপাশে রাখতে হবে। কিন্তু জুনের মাথায় তো অন্য আইডিয়া ঘুরছিল। সে তো ইয়ার সঙ্গে ম্যাংকে মিলাতে চাইছিল, আর এখন এত কিছু না ভেবে জুন রাওয়ের কথায় রাজি হয়ে যায়। তার পরের দিন জুন ইয়াকে নিয়ে যায় ম্যাংয়ের মায়ের সাথে দেখা করাতে। তিনি বলে, আমি আমার ছেলের জন্য কেয়ারটেকার খুঁজছি। ইয়া তো ভাবে তিনি হয়তো শিয়ের কথাই বলছে, তাই সে খুশি মনেই চুক্তিতে সাইন করে দেয়। কিন্তু সে তো জানেও না যে আসলে 2 মাসের জন্য সে ম্যাংয়ের কেয়ারটেকার হয়ে গেল। তারপর ইয়া ম্যাংয়ের ঘরে যায় আর এটা শিয়ের ঘর ভেবে খুবই সুন্দর করে পরিষ্কার করতে থাকে। তার কিছুক্ষণ পর ম্যাং তার বাসায় আসে আর সে রুমে ঢুকে নিজের কাপড় বদলাচ্ছিল। ইয়া তো তাকে এই অবস্থায় দেখে খুবই লজ্জা পাচ্ছিল আর লুকিয়ে লুকিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তবে ম্যাং তাকে দেখে ফেলে আর দুজন দুজনকে দেখে একদম হতভম্ব হয়ে যায়। ম্যাং বলে, তুমি এখানে কি করছো? ইয়া বলে, তোমার মাই তোমাকে এখানে পাঠিয়ে দিল। এই কারণে ম্যাং এবার তার মাকে কল করে আর ইয়াকে কাজ থেকে বের করতে বলে, কিন্তু তার মা উল্টো তাকে ব্ল্যাকমেল করে বলে,
তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার ছোটবেলার নাঙ্গপাঙ্গ ছবিগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করে দিব। এটা শুনে ম্যাং তার মায়ের কথা মেনে নেয়। এদিকে ইয়াও তো চিন্তায় ছিল। সে রাওকে ফোন করে সবকিছু বলে যে সে মনে করে ম্যাংয়ের কন্ট্রাক্টে সাইন করে ফেলেছে। তাছাড়া সে যদি এখন কাজ ছেড়ে দেয় তাহলে তাকে 10 লাখ ইউয়ান জরিমানা দিতে হবে। তাই রাও বলে তুমি এখন কাজ করতে থাকো, পরে দেখা যাবে কি করা যায়। তারপর আমরা দেখি ম্যাং তো তাকে কাজে রাখতে রাজি হয় ঠিকই, কিন্তু এতগুলো শর্ত রাখে। একটি শর্ত ভাঙলেই তাকে 5,000 ইউয়ান জরিমানা দিতে হবে। অন্যদিকে রাও গিয়ে জুনকে শিক্ষা দেয় আর বলে তুমি আমার বান্ধবীর সাথে জেনে বুঝে এমনটা করেছ, তাই না? তারপর সে জুনকে এভাবে বেঁধে চলে যায়। পরের সিনে দেখা যায় ইয়া ম্যাংয়ের কোম্পানিতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ পেয়ে গিয়েছে। এখানে আমরা জানতে পারি শিয়া নামের এক নায়িকা ম্যাংকে আবার পছন্দ করে আর সে সবসময় তার কাছে যাওয়ার চেষ্টা করে। তখনই লিফটে ইয়া আসে আর ও তাদেরকে দেখে চলে যেতে চাইলে ম্যাং তাকে এভাবে ধরে নিজের কাছে টেনে নেয় এবং এমন ভাবে তার টেক কেয়ার করে যেন ইয়া তার নিজের গার্লফ্রেন্ড। এসব দেখে শিয়া তো অনেকটাই রেগে যায় আর পরে লিফট থেকে বের হয়ে যায়। আর ম্যাং আসলে শিয়াকে তাড়ানোর জন্যই ইয়ার সাথে এসব কিছু করছিল। আর এবার শিয়া চলে যাওয়ার পর তো ম্যাং ইয়াকেও ধাক্কা দিয়ে লিফট থেকে বের করে দেয়। ফলে ইয়া তো ম্যাংয়ের উপর প্রচন্ড রেগে যায় আর বলে আমাকে তুমি এভাবে ইউজ করলে, আমিও তোমাকে দেখে নিব। অন্যদিকে দেখা যায় শি তার ডক্টরের কাছে আসে আর এই ডক্টরের কাছে ইয়াও ট্রিটমেন্ট করত। এখানে শিয়ের ইয়ার বলা কথাগুলো মনে পড়ে, তাই সে তার ডক্টরকে স্লিপিং ওয়ার্কিং অসুখের ব্যাপারে জিজ্ঞাসা করে। এদিকে জুন কাজের বাহানায় রাওয়ের সাথে দেখা করতে আসে। আসলে জুন রাওকে জিজ্ঞাসা করতে এসেছে কেন রাও তাকে ছেড়ে দিল। তারা তো একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। তবে রাও তাকে কিছু না বলেই এখান থেকে তাড়াতে থাকে। তখনই রাওয়ের ছেলে জু চলে আসে আর বলে আপনি আমার মায়ের সাথে ঝগড়া করছেন কেন? জুন তাকে জিজ্ঞাসা করে ও কি আমার ছেলে? রাও বলে না, এটা তোমার ছেলে না। এই বলে তাকে তাড়িয়ে দেয়। পরের সিনে দেখা যায় সে ইয়ার কাছে এসে ক্ষমা চায় তাকে ওই দিন ভুল বোঝার জন্য, কারণ সে তো ওই দিন ইয়াকে অনেকটা পাগলা ফ্যান ভেবে পাগলই মনে করেছিল। আর আজকে যখন ডক্টরের সাথে কথা বলার পর ইয়ার রোগের ব্যাপারে সত্যতা জানতে পেরেছে তখন তার অনেকটা গিল্টি ফিল হয়েছে। এই জন্যই সে এখানে ক্ষমা চাইতে এসেছে। এবার সে তো ইয়াকে সাহায্য করতেও রাজি হয়ে যায়। আর এই কথাটা শুনে আমাদের ইয়া তো মহা খুশি। সে বাড়ি এসে ভিডিও কলে তার বন্ধুদের সাথে এই বিষয়টা বলে সেলিব্রেট করতে থাকে আর বলতে থাকে সে শিয়ের বন্ধু হয়ে গিয়েছে। এই কারণে সে আজ অনেক বেশি খুশি। তখনই ম্যাং এসে এসব দেখে ফেলে আর বেশি শব্দ করার জন্য তাকে 5,000 ইউয়ান জরিমানা করে। কিন্তু ইয়ার কাছে তো এত টাকা ছিলই না, তাই সে চিন্তায় পড়ে যায়। এবার ইয়া ভাবে সে লাইভ স্ট্রিম করে টাকা কামাবে। এবার লাইভ স্ট্রিম করতে ইয়া ওয়াশরুমে চলে আসে, কারণ সে ভাবছিল ওয়াশরুম থেকে বাহিরে শব্দ যাবে না। এই সময় ম্যাং আবার গোসল করতে আসে আর ইয়া তাকে দেখে তো তাড়াতাড়ি করে বাহিরে চলে আসে। কিন্তু বাইরে এসে তার মনে পড়ে আরে আমার মোবাইলটা তো ওয়াশরুমের ভিতরেই রেখে এসেছি, তাছাড়া লাইভও তো অন করা, এখন আমি কি করব? এদিকে লাইভ অন থাকার ফলে ম্যাংয়ের গোসল তো লাইভে চলছিল। অন্যদিকে ইয়া লুকিয়ে লুকিয়ে ফোনটা নেওয়ার চেষ্টা করে। তখনই ম্যাং তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? ইয়া বলে আমি কিছু দেখিনি, সত্যি বলছি আমি কিছুই দেখিনি। এসব দেখে ম্যাং তো এবার অনেকটাই রেগে যায়। শত হলো তো ব্যাটার মেন জিনিসই দেখে ফেলেছে, রাগ তো হবেই। কি বললো তোমরা? কিন্তু বেচারি ইয়াও তো ফেসে গিয়েছিল। সে একা দেখলেও তো লাইভে শত শত মানুষের সামনে ম্যাংয়ের ইজ্জতের আর ফালুদা হবে না। আর এখন ইয়া তার নিজের মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ে। পরের সিনে দেখা যায় ম্যাং রেগে তার ম্যানেজারকে বলেছে এই মেয়েকে আর বাসায় রাখা যাবে না। তবে ম্যানেজার তার মায়ের কথা বললে ম্যাং আর কিছুই বলতে পারে না। তাই এবার সে প্ল্যান করে ইয়াকে ভয় দেখাবে আর ভয় পেয়ে ইয়া যেন নিজেই তার বাসা ছেড়ে চলে যায়। কিন্তু ইয়া তো সাপ তেলাপোকায়
এসবে কিছুই ভয় পায় না। তাই রাতের বেলা ম্যাং হঠাৎ করে ঘরের সব লাইট অফ করে দেয়। আর এই সময় ভয়ঙ্কর একটা পুতুল দেখে ইয়া তো শকড হয়ে ঘরে চলে যায়, যেটা দেখে ম্যাং এর অনেকটা আজব লাগে। তারপর সে পড়ে যেতে গেলে ম্যাং তাকে ধরতে যায়, ফলে সাথে সাথেই ইয়া ঘুমিয়ে পড়ে। এসব দেখে ম্যাং নিজেই তো ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি ডক্টরকে কল করে এ ব্যাপারে বলতে থাকে। ডক্টর তখন রোগীর জামা কাপড় লুজ করতে বলে, যেন সে ঠিকভাবে শ্বাস নিতে পারে। ম্যাংও ঠিক এমনটাই করে, আর সে তাকে হুঁশে আনতে সিপিআর দিতেই যাচ্ছিল, তখনই ইয়া হুঁশে চলে আসে। আর এই অবস্থাতে দুজনেই ঘাবড়ে যায়। তারপর ইয়া ভাবে ওর গায়ে শের করছিল বলেই সে হয়তো এত তাড়াতাড়ি হুঁশে এসে পড়েছে। যাই হোক, এবার ম্যাং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। ইয়া তাকে এবার নিজের অসুখের ব্যাপারে সবকিছু বলে দেয়, যা শুনে ম্যাংয়ের তো খুবই খারাপ লাগে। আর নিজের কাজের জন্য সে ইয়ার কাছে ক্ষমা চায়, এমনকি তার জরিমানাও মাফ করে দেয়। এতে করে ইয়াও অনেক খুশি হয়। পরের সিনে আমরা দেখি ইয়ার রুমের ভিতরে কারুর সঙ্গে কথা বলছে। তখনই ম্যাং অফিস থেকে বাড়ি এসে দেখে ইয়া কারুর সাথে কথা বলছিল, এমনকি রুমের দরজাটাও তাকে দেখে আটকে দিচ্ছিল। ম্যাং বলে, রুমে তুমি কাকে লুকিয়ে রেখেছো দেখি তো। কিন্তু ইয়া তো তাকে দরজাটা খুলতেই দিচ্ছিল না। ম্যাংও তো ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে জোরাজুরি করে দরজাটা খুলে, তখনই একটি রাজহাঁস লাফিয়ে বের হয়ে আসে, যা দেখে ম্যাং তো পুরাই অবাক। আসলে সে তো ভেবেছিল ইয়া হয়তো কোনো মানুষকে লুকানোর চেষ্টা করছে, কিন্তু এখানে যে সে এত বড় একটা হাঁস নিয়ে এসে বসে আছে, এটা সে কল্পনাও করতে পারেনি। যাই হোক, এখানে এ হাঁসটা তো পুরো ঘরে লাফালাফি করছিল। তাকে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টলি তাদের মাঝে কিসও হয়ে যায়, যেটাতে দুজনেই অনেক লজ্জা পেয়ে যায়। আর ওদের দুজনেরই এটা প্রথম কিস ছিল। তারপর থেকে ম্যাং তো শুধু ইয়ার কথাই ভাবছিল। একসময় নিজেই নিজে বলতে থাকে, আমি কি ইয়াকে পছন্দ করতে শুরু করেছি? না না না, এটা হতেই পারে না, কারণ ইয়া তো শিকে পছন্দ করে। পরের দিন অফিসে যাওয়ার পর ও জানতে পারে মিস্টার ইউ বিদেশ থেকে ফিরে এসেছে, আর উনি হলো ম্যাং এর বাবার বন্ধু, সাথে কোম্পানির শেয়ার হোল্ডার। উনি এসেই ওর মুভিতে এই সেই অনেক কিছু চেঞ্জ করতে থাকে, যেটা ম্যাং এর একদমই ভালো লাগছিল না। কিন্তু সে তো ওনাকে কিছু বলতেও পারছিল না। এবার বাড়ি এসে ম্যাং অনেকগুলো ড্রিঙ্ক করে। ম্যাংকে মাতাল দেখে ইয়া তাকে রুমে নেওয়ার চেষ্টা করে, তবে ম্যাং তো ওর কোলেই ঘুমিয়ে পড়ে। আর এখন তাকে এতটা কাছে দেখে ইয়া তাদের সুন্দর মুহূর্তগুলো মনে করছিল আর খুবই খুশি হচ্ছিল। তারপর সে নিজেকে সামলে বলে, এসব আমি কি ভাবছি, না না, আমি তাকে পছন্দ করি না। পরদিন ঘর পরিষ্কার করার সময় ইয়া একটি রুমে ঢুকে পড়ে, যেখানে ম্যাং তার বাবার স্মৃতিগুলো খুবই সামলে রেখেছিল। এখানে পুরনো ভাঙা একটি সেলফ দেখে ইয়া নষ্ট ভেবে বাহিরে ফেলে আসে। আসলে এই সেলফটা ম্যাং এর বাবা ওদের জন্যই বানিয়েছিল। বাড়ি এসে ম্যাং সেটা দেখতে না পেয়ে অনেকটা রেগে যায়, আর বাহিরে এসে সেটা খুঁজতে থাকে, তবে কোথাও সেটা খুঁজে পায় না। এই সময় তার কাছে তার মায়ের কল আসলে তাকে সেখানে যেতে হয়। অন্যদিকে আজকে ম্যাং আর শিয়ের বাবার ফিউনারাল হচ্ছিল। লোকজন বলছিল ওদের বাবা তো গত 20 বছর যাবৎ নিখোঁজ, আজ হঠাৎ করে ওনার শেষকৃত্য হচ্ছে কেন। এদিকে ম্যাং তো এখানে এসে তার মা আর শির উপর চিল্লাতে থাকে। ওর বিশ্বাস ছিল এখনো তার বাবা বেঁচে আছে। শি তাকে শান্ত করার চেষ্টা করে, ফলে তাদের মাঝে তো ঝগড়া শুরু হয়ে যায়। যাই হোক, তারপর একদিন ইয়ার ওই সিনিয়র আবারও তাকে ভয় পাইয়ে দেয়, ফলে অত ঘুমের মধ্যে হাঁটতে থাকে। সবাই তো তাকে আজব ভাবে দেখছিল। তখন রাও এসে তাড়াতাড়ি করে শিকে কল করে আসতে বলে। এই সময় ম্যাং আবার কোম্পানিতে আসে, আর ইয়াকে এই অবস্থায় দেখে ও ইয়াকে কোলে তুলে নিজের অফিসে নিয়ে আসে। এখানে ম্যাং এর সাথে থাকার ফলে ইয়া তো ঘুমিয়ে পড়ে। তখনই শি চলে আসে আর ইয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়, যেটা দেখে ম্যাং এর তো জেলাস হওয়ার সাথে সাথে অনেক বেশি খারাপও লাগছিল। তারপর শি ম্যাংকে সাইডে নিয়ে বলে, আমাদের উচিত মায়ের সামনে এভাবে ঝগড়া না করা। আমরা আর কখনই মায়ের সামনে ঝগড়া করব না, এতে করে মা তো অনেক কষ্ট পায়। ম্যাংও তার কথায় রাজি হয়।
তারপর শি বলে, আজ ইয়ার জন্য তুমি খুবই চিন্তিত ছিলে। ম্যাং বলে, হ্যাঁ, কারণ ও তো আমার রুমমেট। শি বলে, ইয়া নিশ্চয়ই আমার কাছে আসার জন্যই তোমার কেয়ারটেকার হয়েছে। বেচারি মেয়েটা কত কষ্ট করছে। ম্যাং বলে, কেন, তোমরা দুজন কি কাপল নাকি? শি বলে, এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হতে চলেছি, কারণ আমি ইয়াকে পছন্দ করি। এটা শুনে ম্যাংয়ের মনটাই ভেঙে যায়, কারণ সে নিজেও ইয়াকে পছন্দ করতে শুরু করেছিল। এর পরের সিনে দেখা যায় শি ইয়ার মন ভালো করার জন্য একটি বারে নিয়ে আসে। এখানে তারা অনেক মজা মাস্তি করে। তারপর শি একটি গান গায়, আর গানটা স্যাড গান ছিল। বাড়ি ফেরার সময় ইয়া তাকে এই গানের মানে জিজ্ঞাসা করলে শি বলে, এই গল্পটা হচ্ছে দুজন ভাইয়ের, যারা একটা সময় একজন আরেকজনকে অনেক ভালোবাসতো, কিন্তু একদিন ছোট ভাই হারিয়ে যায়। বাবা তাকে খুঁজতে গিয়ে আর কখনই ফিরে আসেনি। তখন থেকে দু ভাই একজন আরেকজনকে দোষ দিয়ে আসছে। বড় ভাই বলে, বাবা যদি ছোট ভাইকে খুঁজতে না যেত, বাবা কখনই হারাতো না। আর ছোট ভাই বলে, বড় ভাই ইচ্ছে করে আমাকে ফেলে চলে গিয়েছিল, সে আমাকে না ছাড়লে আমি হারাতামই না। এইসব শুনে ইয়া বুঝতে পারে এটা তাদের দুই ভাইয়েরই গল্প। অন্যদিকে ম্যাং মনের দুঃখে অনেক ড্রিঙ্ক করে ফেলে। ইয়া এসে তাকে এই অবস্থায় দেখে ওর রুমে নিয়ে যায়, কিন্তু মাতাল ম্যাং তো বাচ্চাদের মতো আচরণ করছিল, আর শিয়ের মতো করে তার কপালে কিসও করে দেয়। যেটা দেখে ইয়া অবাক হয়ে তাড়াতাড়ি তার থেকে দূরে সরে গিয়ে নিজের রুমে চলে যায়। সকালবেলা ম্যাং ঘুম থেকে উঠে দেখে ইয়া তার বাবার বানানো সেলফটা আবারও ফিরিয়ে নিয়েছে। তাই ম্যাং তাকে সরি বলে গতকাল তার উপর চিল্লানোর জন্য। যাই হোক, এদিকে আজকে রাতে মুভির প্রমোশনের একটা পার্টি ছিল। সেখানে শিয়া নামের ওই অ্যাক্ট্রেসও ছিল। অত ইয়াকে দেখে খুবই জেলাস হচ্ছিল। তারপর মেয়েটি এখানে ইচ্ছে করে নিজের জিনিস ফেলে দিয়ে সেটার দোষ ইয়ার উপর দিয়ে দেয়। সহজ সরল ইয়াও মেয়েটার জিনিস খুঁজতে থাকে, আর এটা করতে গিয়ে ইয়াকে তো পানিতেও নামতে হয়। কিন্তু শয়তান শিয়া তারপরও ইয়াকে অপমান করার চেষ্টা করে। ঠিক তখনই ম্যাং এসে ইয়াকে কুলে তুলে নিয়ে যায়। তবে পানির মধ্যে শিয়ার জিনিসটা খুঁজতে গিয়ে তার হাতে একটু ব্যথা পেয়েছিল, যেটা দেখে ম্যাং তো তাড়াতাড়ি করে ইয়াকে ডক্টরের কাছে নিয়ে আসে, আর হাতে এতগুলো ব্যান্ডেজ করে দেয়। এমনকি ব্যান্ডেজটা খুলতেও নিষেধ করে। কিন্তু এই ব্যান্ডেজের কারণে ইয়া নিজের চুল ওয়াশ করতে পারছিল না। তাই ম্যাং খুব সুন্দর করে ওর চুল ওয়াশ করে দেয়, এমনকি ড্রাইও করে দেয়, যা দেখে ইয়া অবাক হয়ে তাকে দেখছিল। এরপর থেকে তো ম্যাং ইয়াকে তার ডায়লগ প্র্যাকটিস করতেও সাহায্য করে, যেটা করতে গিয়ে তারা দুজনে অনেকটা কাছাকাছি চলে আসে। ফলে ম্যাং তো নার্ভাস হয়ে ইয়ার মুখের উপর তাওয়াল দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। পরের সিনে ইয়ার আরেক ফ্রেন্ড লিনোকে বলে, ম্যাংয়ের আচরণ দেখে আমার মনে হচ্ছে ও হয়তো তোমাকে পছন্দ করে। ইয়া বলে, আরে না, এমন কিছুই না। তারপরও ইয়া শিওর হতে চাচ্ছিল যে ম্যাং তাকে পছন্দ করে কিনা। তাই সে ম্যাংকে একসাথে মুভি দেখতে যাওয়ার কথা বলে। তবে ম্যাং কাজে অনেক ব্যস্ত থাকায় তাকে না করে দেয়। কিন্তু পরের দিন ম্যাং নিজেই ইয়াকে মুভি দেখতে যাওয়ার কথা বলে। ইয়াও খুশি খুশি হলে চলে যায়। এই সময় ম্যাং মিটিং এ ব্যস্ত ছিল, তাই ইয়ার কল মেসেজ দেখে না। তারপর ইয়া রাওয়ের সাথে মেসেজে কথা বলে। রাও বলে, তোমরা আজকে কোন মুভিটা দেখতে যাবে? ইয়া তাকে মুভির নামটা বলে হলে ঢুকে যায়। একটু পর সে দেখতে পায় এটা একটা হরর মুভি ছিল। ইয়া তো চিন্তায় পড়ে যায়, কারণ হরর মুভি দেখতে গেলেই তো সে ভয় পেয়ে আবারও তার রোগটা দেখা দিবে। আর এখন সে তার বান্ধবী রাওকে বলে তাড়াতাড়ি সিনেমা হলে চলে আসতে। অন্যদিকে ম্যাং মিটিং শেষে ইয়ার মেসেজ দেখে আর তাড়াতাড়ি হলের দিকে যেতে থাকে। তবে সেখানে আগে থেকেই শি ছিল। সে তো ইয়াকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, যা আবার দূর থেকে ম্যাং দেখতে পায়। তার কাছে এসব দেখে খুবই খারাপ লাগে, তাই সে আর ইয়ার সামনেই যায় না। যাই হোক, এখানে ইয়া শিকে বলে, আরে আমি ঠিক আছি, আমি যখন বুঝতে পেরেছি এটা হরর মুভি তখনই বের হয়ে গিয়েছি। এবার শি ইয়াকে বাসায় এগিয়ে দেয়। ইয়া বাসায় আসলে ম্যাং তাকে মিথ্যা বলে যে মিটিং এর কারণে সে সেখানে যেতে পারেনি। যাই হোক, তাদের চুক্তিও শীঘ্রই শেষ হতে চলেছে। ইয়া এখনো এখানে থাকতেই চাইছিল, তবে ম্যাং চুক্তিটা শেষ করার কথা বলে, যেটা শুনে ইয়ার মনটা খারাপ হয়ে যায়। তারপর ইয়া তো এই সব কিছু তার বান্ধবী রাওকে বলে।
সাথে এটাও বলে যে আমি ম্যাংকে পছন্দ করতে শুরু করেছি। রাও তাকে বোঝায় যে ম্যাংকে তুমি কেন পছন্দ করছো, তোমার ভবিষ্যৎ তো সেই একমাত্র তোমাকে ঠিক করতে পারবে, তাই তুমি ম্যাংকে ভুলে যাও। ইয়াও তার বান্ধবীর কথাগুলো বুঝতে পারে আর ম্যাংকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন ম্যাংয়ের বাড়িতে ইয়ার শেষ দিন ছিল, তাই এ দিনটা সে ম্যাংকে তার সাথে কাটানোর অনুরোধ করে। ম্যাং ওতে রাজি হয়ে যায়। এবার তারা দুজনে একসাথে ঘুরতে বের হয়। এখানে তারা একসাথে অনেক মজা করে। অন্যদিকে রাও তার ছেলেকে নিয়ে স্কুলে ক্যাম্পিং এ চলে যায়, কিন্তু এখানে তার ছেলের মনটা খুবই খারাপ ছিল, কারণ সবার বাবা এখানে আসলো, তার বাবা ছিল না। তখনই এখানে জুন হিরোর মতো এন্ট্রি নেয়। রাওয়ের ছেলে তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। ক্যাম্পিং শেষে জুন তাদেরকে বাড়িতেও এগিয়ে দেয়। রাও বলে, আমি শুধু জুয়ের বাবাকেই ভালোবাসি, তাই আমাদের থেকে তোমার দূরে থাকাই ভালো হবে। এটা শুনে বেচারা জুন তো অনেকটা কষ্ট পেয়ে চলে যায়। এদিকে আজকে আবার ম্যাংয়ের জন্মদিন ছিল। ইয়া খুব সুন্দর করে তাকে একটা সারপ্রাইজ দেয়। এতে করে ম্যাংও অনেক খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়। তারপর ইয়া তাকে বিদায় দিয়ে চলে যায়, যেটাতে তারা দুজনেই অনেক কষ্ট পাচ্ছিল। আসলে তারা একজন আরেকজনকে এখন ছাড়তেই চাচ্ছিল না। ম্যাংও বাড়িতে এসে ইয়াকে অনেক মিস করছিল। তার মনটা খারাপ দেখে জুন বলে সে হয়তো ভেবেছে তুমি তাকে পছন্দ করো না, এই জন্যই চলে গিয়েছে। ম্যাং বলে ও আমাকে না, শিকে পছন্দ করে। জুন বলে ইয়া শিয়ের শুধুমাত্র একজন ফ্যান, আর এমন অনেক মেয়ে আছে যারা শিয়ের ফ্যান, তাই তোমার উচিত তাড়াতাড়ি ইয়াকে প্রপোজাল করা। পরের সিনে জুন ইয়ার বন্ধু লিনকে তাদের প্ল্যানে যুক্ত করে নেয়। রাতের বেলা লিন বাহানা করে ইয়াকে বাহিরে নিয়ে আসে আর তাদেরকে একা ছেড়ে তারা দুজন সাইডে চলে যায়। ম্যাং সাহস করে নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয় আর বলে আমি তোমাকে ভালোবাসি। তবে ইয়া তার হাতটা সরিয়ে বলে সরি, আমি তোমাকে পছন্দ করতে পারবো না। আসলে সে এখানে নিজের অসুখের কথা ভাবছিল আর ম্যাংকে রিজেক্ট করে নিজে কাঁদতে কাঁদতে চলে যায়। এতে ম্যাংয়ের মনটাও ভেঙে যায়। এই কারণে পরদিন সে অফিসে এসে অনেক রেগেছিল। দুজন কর্মচারীকে ফ্ল্যাট করতে দেখে ম্যাং তো জেলাস হয়ে তাদেরকেও বকা দিচ্ছিল। তার পরের সিনে ইয়া শিয়ের সাথে একটা অনাথ আশ্রমে আসে বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে শি প্রতি বছরই এখানে আসতো আর আজকে সে নিজের সাথে ইয়াকেও নিয়ে এসেছিল। এখানে তারা বাচ্চাদের সাথে অনেক মজা করে কিছু সময় কাটায়। তারপর ইয়ার শি একটি জায়গায় এসে বসে। এখানে ইয়া তো শিকে অনাথ বাচ্চাদের জন্য এত কিছু করতে দেখে শিয়ের অনেক প্রশংসা করে। তখন শি বলে আসলে আমি নিজেও অনাথ। আমি যখন অনেক ছোট ছিলাম তখন বাবা মা আমাকে দত্তক নিয়েছিল, তারপরই ম্যাং হয়েছে। তবে বাবা মা সবসময় আমাদেরকে একই রকম ভালোবাসতো। আমার বয়স যখন 10 বছর তখন আমি জানতে পেরেছি যে আমাকে দত্তক নেওয়া হয়েছে। এইসব শুনে ইয়া অবাক হয়। শি বলে এই কথাটা সে কাউকেই বলেনি, এমনকি ম্যাংও এটা জানে না। এই সময় জুন ইয়াকে কল করে জানায় ম্যাং এর অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তারা দুজন তো তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। এবার জুন কিছু বলার আগেই কাউকে ওটিতে নিতে দেখে ইয়া তো তাকে ম্যাং ভেবে অনেক কান্না করতে থাকে আর নিজের সব কথা উজাড় করে বলে দেয় যে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে তুমি মাফ করে দিও। আসলে আমিও তোমাকে অনেক পছন্দ করি, তাই দয়া করে তুমি সুস্থ হয়ে যাও। দূর থেকে এই সব কিছু ম্যাংও শুনতে পায় আর তাকে এভাবে কাঁদতে দেখে ম্যাং তো সুজা তার কাছে এসে জড়িয়ে ধরে কিস করে বসে, যা দেখে বেচারা শিয়ের তো আবার অনেক কষ্ট হয়। যাই হোক, পরের সিনে দেখা যায় ম্যাং ইয়াকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। ইয়া বলে তুমি আমাকে মিথ্যা বলেছো যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ম্যাং বলে দেখো দেখো আমি পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছি। তারা দুজন তো এখানে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলছিল আর খুশি মনে বাড়ি চলে যাচ্ছিল। বাড়িতে এসেও তারা দুজনে চুটিয়ে প্রেম করতে থাকে। এখানে তারা অনেক সুন্দর সুন্দর কিছু সময় কাটায়। তারপর রাতের বেলা ম্যাং শুয়ে শুয়ে ইয়াকে বলে জানো ছোটবেলা আমাকে অপহরণ করা হয়েছিল, আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসেছি। এসে শুনি বাবা মাকে খুঁজতে গিয়ে নিজে কোথায় যেন হারিয়ে গিয়েছে। ওই সময় আমার সাথে 5 বছরের একটা মেয়েকেও অপহরণ করা হয়েছিল। তবে এরপর ওই মেয়েটার ব্যাপারে
আর কিছুই জানতে পারেনি। এবার সকালবেলা ইয়া ঘুম থেকে উঠে দেখে ম্যাং তো তার জন্য সুন্দর করে নাস্তা বানিয়েছে। নতুন নতুন প্রেমে পড়ে তারা দুজন একসাথে খুবই খুশি ছিল এবং রোমান্সে ভরপুর রোমান্টিক অনেক সময় কাটায়। তাদের রোমান্স দেখে আমার সিঙ্গেল ভাই বোনেরা আবার কষ্ট পেও না, চিন্তা করো না, দোয়া করি তোমরাও সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাও আর তাড়াতাড়ি এরকম রোমান্টিক সময় পার করো। অন্যদিকে রাউকে দেখতে পাই, সে জুনের সাথে কথা বলছিল। আসলে তারা যখন রিলেশনে ছিল তখন একে অপরকে প্রমিস করেছিল যে গ্রাজুয়েশন শেষে তারা বিয়ে করবে। তারা একসাথে খুব খুশিই ছিল, কিন্তু একদিন রাও জুনের ঘরে অন্য একটি মেয়েকে দেখতে পায় আর এই কারণে সে কোনো কিছু না বলেই জুনের সাথে ব্রেকআপ করে ফেলেছিল। এদিকে সি মনের কষ্টে ডাক্তারের কাছে যায়। ডক্টর বলে, ইয়ার জন্য কি তোমার মন খারাপ? মন খারাপ করো না, তোমার ভাগ্য তো অনেক বেশি ভালো। জানো কি হয়েছে? সি বলে, কি হয়েছে? ডক্টর বলে, তোমাদের মুভির প্রমোশনের দিন ইয়া যখন ঘুমের ঘরে গিয়েছিল তখন তুমি ইয়াকে জড়িয়ে ধরতে ইয়া হুঁশে এসেছিল। তখনই ইয়া বুঝতে পেরেছে যে শুধুমাত্র তুমিই তাকে ঠিক করতে পারবে। এই কথাটা শুনে সে তো পুরাই অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি সেখানে সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখে আসলে ওই দিন সে না, বরং তার মতো ড্রেস পরে ম্যাংয়ে ইয়াকে জড়িয়ে ধরেছিল আর ম্যাংয়ের ধরার কারণে ইয়া ঠিক হয়ে গিয়েছিল। এটা দেখে তার মনটা তো আবারও খারাপ হয়ে যায়। তারপর সে ম্যাংয়ের সাথে এসে দেখা করে, কিন্তু ম্যাং তো ইয়ার অসুখের ব্যাপারে আগেই জানতো, কিন্তু এটা জানতো না যে ইয়া কিভাবে আবারও জ্ঞান ফিরে ঠিক হয়। এবার সি তো এখানে শয়তানি করে ম্যাংকে বলে দেয় যে ইয়াকে শুধুমাত্র আমিই ঠিক করতে পারি, তাই তুমি ওর থেকে দূরে থাকো। এটা শুনে ম্যাং তো চিন্তায় পড়ে যায়। পরদিনও ইয়াকে সুন্দর করে ডেটে নিয়ে যায়। এখানে তারা অনেক ঘোরাঘুরি করে এবং মুভিও দেখতে যায়। তবে মুভি দেখার সময় ম্যাং ইয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে, ওর অসুখ ঠিক করার জন্য ওর উচিত শিয়ের সাথে সময় কাটানো। আমার সাথে থাকলে সে কখনোই সুস্থ হতে পারবে না। তাই মুভি শেষ হলে ম্যাং ইয়াকে বলে, তোমার অসুখের ব্যাপারে আমি জানতে পেরেছি, একমাত্র সি তোমাকে ঠিক করতে পারবে, তাই আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। এই বলে সে চলে যায়। ইয়া তো এখানে ম্যাংকে থামানোর চেষ্টা করে, কিন্তু ম্যাং থামে না, সে চলে যায়। যা দেখে ইয়া প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, পরের দিন মিস্টার লুইয়ের মেয়ে লিং জাপান থেকে ফিরে আসে। ও অনেক আগে থেকে ম্যাংকে পছন্দ করত। সে তো অফিসে এসে ম্যাংয়ের হাত ধরে হাঁটতে থাকে। এই সময় ওদেরকে একসাথে আবার ইয়া দেখতে পায় আর অনেকটাই থমকে যায়। এখানে লিং আবার ওদের চাহনি দেখিয়ে বুঝতে পারে যে ওদের মাঝে নিশ্চয়ই কিছু একটা চলছে। তারপর লিং যখন ওয়াশরুমে আসে তখন ইয়ার সিনিয়র ওর কাছে ইয়ার নামে কথা লাগায় আর বলে ইয়া নাকি সারাক্ষণ ম্যাংয়ের পিছে পড়ে থাকে। এরকম বিভিন্ন কান পড়া সিনিয়র তো লিং এর কানে ঢুকায়। এসব শুনে লিংও ইয়ার উপর অনেক রেগে যায় আর সিনিয়রের কথা মতো ইয়াকে ভয় পাইয়ে দেয়, যার ফলে সে তো আবারও ঘুমের ঘরে চলে যায়। ওকে এভাবে দেখে ম্যাং তো তাড়াতাড়ি করে কোলে নিয়ে শিয়ের কাছে নিয়ে যায় আর বলে, ওকে তুমি ঠিক করে দাও। এটা শুনে শিও তো ঘাবড়ে যায়, সে কি করবে বুঝতেই পারছিল না। তবে তখনই ইয়া হুশে চলে আসে, কারণ প্রথমে তো সে ম্যাংয়ের কোলে করেই এখানে এসেছিল। তবে এখানে আরেকটা ঘটনা ঘটে যায়। যখন সে ইয়াকে জাগানোর চেষ্টা করছিল, সিনিয়র ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। ফলে সবাই ইয়াকে কথা শোনাতে থাকে, বলতে থাকে অনেকে টাকার লোভে শিকে ফাঁসিয়েছে। শিয়ার অনেক ক্রেজি ফ্যান তো তাকে মারার হুমকিও দিচ্ছে ছিল। এবার তাকে রক্ষা করার জন্য শিওকে নিজের বাড়ি নিয়ে আসে। ম্যাং যখন জানতে পারে যে ইয়া এখন শিয়ের সাথে থাকছে তখন সে তো অনেক বেশি জেলাস হয়। তারপর দেখা যায় ম্যাং তো সারাক্ষণ শিয়ের ঘরে বাইরে দাঁড়িয়ে পাহারাদারের মতো তাদেরকে ভাড়া দিচ্ছিল। পরের দিন সকালে শি যখন অফিসে চলে যায় তখনও ম্যাং তাদের বাড়ির সামনেই ছিল। এরই মধ্যে ইয়ার হাত থেকে গ্লাস পড়ে গেলে ইয়া তো চিৎকার করে ওঠে। ইয়ার চিৎকার শুনে ম্যাং দৌড়ে তার কাছে চলে আসে আর বলে, তোমার কি হয়েছে, ঠিক আছো তো? ইয়া তো অবাক হয়ে ম্যাংকে বলে,
তুমি এখানে কি করছো? এই কথার উত্তরে ম্যাং কি করবে বুঝতে পারছিল না। সে ঘাবড়ে বলে, আমি তো শিয়ের সাথে কথা বলতে এসেছিলাম। ঠিক তখনই ইয়ার নামে আবার একটা পার্সেল আসে, যেখানে একটা কাটা হাত ছিল। এটা দেখে ম্যাং আর পার্সেলটা ইয়াকে দেখতে দেয় না, ও নিজে সেটা সাথে করে নিয়ে যায়। আর এটার ভিতরে একটা চিঠিও ছিল, যেখানে লেখা ছিল, শিয়ের বাসা ছেড়ে চলে যাও, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। ম্যাং দেখে এই চিঠির সাথে শিয়ের অ্যাসিস্ট্যান্টের হাতের লেখা মিলে গিয়েছে। সে বুঝতে পারে শিয়ের অ্যাসিস্ট্যান্টই ইয়াকে হুমকি দিচ্ছে। এবার ম্যাং শিকে কল করে জিজ্ঞাসা করে, তোমার অ্যাসিস্ট্যান্ট কোথায়? শি বলে, অত কিছু আনার জন্য আমার বাসায় গিয়েছে। এটা শুনে ম্যাং তো অনেক ভয় পেয়ে যায়, আর শিকেও জলদি সেখানে যেতে বলে। ও নিজেও সেদিকে যেতে থাকে। এদিকে শিয়ের অ্যাসিস্ট্যান্ট তো শিয়ের বাসায় এসে ইয়ার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে, আর একটা চেয়ারে বসিয়ে তাকে বেঁধে নেয়। এবার ইয়ার জ্ঞান ফিরে আসলে অত চিৎকার করতে থাকে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, শুধুমাত্র তোমার কারণে শিয়ের রেপুটেশন নষ্ট হচ্ছে, যেটা অর্জন করার জন্য সে এত বছর ধরে কষ্ট করেছে। শুধুমাত্র তোমার কারণে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে, তাই আমি তোমাকে ছাড়বো না। আসলে সে অনেক আগে থেকে শিকে পছন্দ করে, ও শিকে নিয়ে অনেক সিরিয়াস। এবার সে যখন ইয়ার উপর হামলা করতেই যাচ্ছিল, ঠিক তখনই ম্যাং জানালা ভেঙে ভিতরে চলে আসে। এর মাঝে শিও পুলিশ নিয়ে চলে আসে, আর অ্যাসিস্ট্যান্টকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তারপর ইয়া ম্যাংকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আমার থেকে আর দূরে সরার চেষ্টা করো না। ম্যাংও তার সাথে সবকিছু ঠিক করে নেয়। তারপর ম্যাং এসে শিয়ের সাথে কথা বলে, আর দুই ভাই মিলে ঠিক করে তারা দুজন একসাথে ইয়ার অসুখটা ঠিক করার চেষ্টা করবে। এবার ম্যাং শিকে নিজের বাড়িতে নিয়ে আসে। রাতের বেলা তারা যখন মুভি দেখছিল, তখন ইয়া ভয় পেয়ে ম্যাংকে জড়িয়ে ধরছিল। এটা দেখে শিয়ার তো রাগ হয়, তাই সে ম্যাংয়ের সাথে নিজের জায়গাটা চেঞ্জ করে নেয়। তবে এবারও ইয়া ম্যাংকে জড়িয়ে ধরে। এই কারণে শীত অনেক রেগে যায়, আর তার এই অবস্থা দেখে ম্যাং তার উপর হাসতে থাকে। যাক, পরের দিন তারা একসাথে অফিসে যাচ্ছিল, তখনই একটা ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হতেই যাবে। তবে কোনো রকম তারা বেঁচে যায়। এতে তো তারা দুজনেই ভয় পেয়ে যায়। তবে ইয়া ভয় পেয়ে তো ঘুমের ঘরে চলে যায়। এই কারণে শীত তাড়াতাড়ি করে তাকে ম্যাংয়ের কাছে নিয়ে আসে, আর বলে, ওকে ঠিক করো। ম্যাং তো তার এ কথা শুনে অবাক হয়, আর কিছুই বুঝতে পারে না, কারণ সে তো জানে শি তাকে একমাত্র ভালো করতে পারে। এবার শি তাকে সব কথা বলে দেয়, আর ওই কনফারেন্সের ভিডিওটাও দেখায়, আর বলে শুরু থেকে ম্যাংয়ের কারণে ইয়া ঠিক হয়েছিল। শি আরো বলে, আসলে ওই দিন আমি তোমাকে মিথ্যে বলেছি, এই কারণে আমাকে তুমি ক্ষমা করে দিও। তবে ম্যাং এটা ভেবে অনেক খুশি হয় যে সে নিজেই ইয়াকে ঠিক করতে পারবে। তারপর ইয়ার জ্ঞান ফিরে আসলে ম্যাং তো খুশিতে ইয়াকে জড়িয়ে ধরে ঘুরাতে থাকে। এদিকে তাদেরকে এভাবে একসাথে দেখে লিংয়ের তো ফেটে যাচ্ছিল। সে রেগে রাওয়ের কাছে এসে বলে, ইয়াকে বলবে আমার ম্যাংয়ের থেকে দূরে থাকতে। ঠিক তখনই সেখানে জুনও আসে। জুন, রাও আর এর লিং আবার একই ভার্সিটিতে পড়তো। এখানে লিং দেয়ালের মধ্যে বাচ্চার ছবি দেখে বলে, এটা কি তোমাদের ছেলে? রাও বলে, না, ও শুধুমাত্র আমার ছেলে। লিং তো অবাক হয়, আর বলে, তার মানে কি তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে? নিশ্চয়ই রাউই তোমাকে ধোকা দিয়েছে, তাই না? এবার রাও তো প্রচন্ড রেগে যায়, আর বলে, আমাকে ধোকাবাজ বলছো, যেখানে তোমরা দুজন মিলে আমাকে ধোকা দিয়েছিলে। এই কথা শুনে তারা দুজন তো একদম হতভম্ব হয়ে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে আসল কাহিনী দেখতে পাই। আসলে গ্রাজুয়েশনের পার্টির সময় জুন অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই লিং জুনকে তার বাসায় নিয়ে এসেছিল। এখানে জুন তো লিং এর গায়ে বমিও করে দিয়েছিল, এজন্য সে নিজের জামা পরিষ্কার করছিল। আর তখনই রাও এসে তাদেরকে এভাবে দেখে ভুল বুঝে জুনের সাথে ব্রেকআপ করে ফেলে। আর এখন যখন সব ভুল বুঝাবুঝি দূর হয়, জুন তখন জিজ্ঞাসা করে জুয়ের বাবাকে। রাও বলে, আমি এ ব্যাপারে কিছুই বলতে চাই না। তখনই জু এসে বলে, আমি জানি মা আমাকে দত্তক নিয়েছে। যেটা শুনে তারা সবাই অবাক হয়। তারপর রাও তার ছেলেকে বলে, বাবা, এমন কিছুই না, আসলে ও চাচ্ছিল না
জু তার দত্তকের ব্যাপারটা জানুক আর কষ্ট পেয়ে ভুল কিছু করে ফেলুক। আর ঠিক এমনটাই হয়। পরদিন জু বাসা ছেড়ে চলে যায়। এই খবর শুনে সবাই তো আলাদা আলাদা হয়ে জুকে খুঁজতে থাকে। তবে সে ঘরে এসে বলে, আমি জানি তুমি বিছানার নিচে লুকিয়ে আছো। আমিও তোমার মতো ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। পরে ভয় হয়েছে যে আমার পরিবারকে হয়তো আর কখনোই দেখতে পারবো না, তাই আবারও ফিরে এসে ঠিক এভাবে বিছানার নিচে লুকিয়েছিলাম। এসব শুনে জু বের হয়ে আসে। তারপর সে তার মায়ের কাছে মাফও চায়। তারপর জু শিয়ের সাথে কথা বলতে বাইরে আসে আর জিজ্ঞাসা করে, আমার ওই মায়ের মতো এমাও কি আমাকে ছেড়ে দিবে? সি বলে, রাও তোমাকে অনেক ভালোবাসে, সে কখনই তোমাকে ছাড়বে না। এসব শুনে ও অনেক কাঁদতে থাকে আর জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জেনেছিলে যে তোমাকে দত্তক নেওয়া হয়েছে? সি বলে, একদিন খেলনা খুঁজতে গিয়ে আমি আমার অ্যাডপশনের সার্টিফিকেট দেখে ফেলেছিলাম। এটা কিন্তু সিক্রেট, তুমি কাউকেই বলবে না। কিন্তু পিছন থেকে এই সব কিছু ম্যাং শুনে ফেলে। ও ভাবতে থাকে, তার মানে ওই দিন তুমি জানতে পেরেছিলে যে তোমাকে দত্তক নেওয়া হয়েছে, এই কারণে তুমি বাসা ছেড়ে চলে গিয়েছিলে। আর আমি কত বোকা, তোমার দিকটা না বুঝে এত বছর আমি তোমাকে ভুল বুঝিয়ে এসেছি। অন্যদিকে আমরা দেখি লিং এখন ম্যাংয়ের উপর থেকে মুভ অন করে ফেলেছে, তাই সে এখন আবারও জাপানে ফিরে যাবে। যাই হোক, পরের দিন সকালবেলা সি ইয়াকে সত্যিটা বলে দেয় যে আসলে ম্যাংয়ের কারণে তুমি হুশে আসো। আমি এতদিন তোমাকে মিথ্যে বলেছি শুধুমাত্র তোমার কাছাকাছি থাকার জন্য, কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইয়া তো অবাক হয়। সি আরো বলে, জানো ম্যাংয়ের সাথে আমি যা করেছি এর জন্য আমি আজও পস্তাচ্ছি। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সি যখন জানতে পেরেছিল ওকে দত্তক নেওয়া হয়েছে, ও তখন অনেক বেশি কষ্ট পেয়েছে। ওই দিনই সি আর ম্যাং পার্কে খেলতে গিয়েছিল। ম্যাং যখন চোখ বুজে গুনতে থাকে তখন সি ওকে কিছু না বলেই চলে গিয়েছিল। কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর ম্যাংয়ের জন্য শিয়ার অনেক চিন্তা হচ্ছিল, তাই সে আবারও ফিরে আসে। কিন্তু ও যতক্ষণে ফিরে আসে ততক্ষণে ম্যাংকে আর খুঁজেই পাওয়া যায় না। সিন আবারও বর্তমানে আসে। এবার একদিন ম্যাং ইয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে ওই জায়গায় যায় যেখানে কিডন্যাপার তাকে ধরে এনেছিল। এখানে তো এই জায়গা দেখে ইয়ার ছোটবেলার ঘটনা মনে পড়ে। আসলে সেও খেলতে খেলতে ছোটবেলায় এখানে এসেছিল। ওই সময় সে ভিতর থেকে কান্না শুনতে পায়, যেটা আর কেউ নয় বরং ম্যাংই ছিল। তখন পিছন থেকে কেউ একজন এসে ইয়াকেও বেঁধে ফেলে। কিছুক্ষণ পর তারা কোনোভাবে হাতের বাঁধন খুলে পালাবার চেষ্টা করে, তবে ইয়া পড়ে গিয়ে তার পায়ে ব্যথা পেয়ে যায়, ফলে ও আর হাঁটতেই পারছিল না। তখন ম্যাং বলে, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি কাউকে নিয়ে আসছি। কিন্তু ইয়া তো ভয় পাচ্ছিল, এই কারণে ম্যাং এভাবে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর এই কারণে ইয়া এখনো ম্যাংয়ের কাছে গেলে ঠিক হয়ে যায়। এসব শুনে ম্যাং তো অনেক অবাক হয় আর বলে, ওই দিন কিন্তু আমি আবারও তোমাকে নিতে সেখানে গিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে ছিলে না। ইয়ার মনে পড়ে ম্যাং যাওয়ার পর ইয়া সেখানে দুজন লোকের কথা শুনেছিল। একজন বলছিল, শাওলু আমার ছেলে কোথায়? কিডন্যাপার বলে, প্রথমে তুমি আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট দাও, আর না হয় আমি তোমার ছেলেকে মেরে দিব। এসব শুনে ম্যাং অবাক হয় আর ইয়াকে বলে, তুমি এখন বাড়ি চলে যাও, আমি একটু পর চলে আসব। তারপর ম্যাং কাউকে কল করে দেখা করতে বলে আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দেখা যায় মিস্টার লুয়ের অ্যাসিস্ট্যান্ট ওনাকে বলে, আগামীকাল বোর্ড মিটিং হতে চলেছে। কোম্পানির সবাই কিন্তু ম্যাং এর পক্ষে। ইদানিং ও নতুন মুভির পিছনে অনেক টাকা খরচ করছে, ওর এই দোষটা সবার সামনে এনে আপনি কোম্পানির চেয়ারম্যান হতে পারেন। পরদিন বোর্ড মিটিং এর সময় চলে আসে। একটু পর এখানে শিও আসে। তাকে দেখে সবাই তো বেশ অবাকই হয়, কারণ এর আগে কখনই সে বিজনেসের ব্যাপারে আসেনি। বেশিরভাগ বোর্ড মেম্বার ম্যাংয়ের পক্ষেই ছিল, তাই তাকে কোম্পানির চেয়ারম্যান বানানোর কথা বলা হয়। কিন্তু শিয়াতে বাধা দেয় আর বলে, আমি চাই মিস্টার লু চেয়ারম্যান হবে, কারণ ম্যাংয়ের কারণে কোম্পানিতে অনেক লস হচ্ছে। ও এক মুভির পিছনে অনেক টাকা খরচ করে ফেলছে। ওর এই কথা শুনে সবাই এখন মিস্টার লুকেই ভোট দেয়, যার ফলে মিস্টার লু কোম্পানির চেয়ারম্যান হয়ে যায়। এসব কারণে ম্যাং তো শিয়ের উপর অনেক রেগে যায়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে মিস্টার লু শিয়ের সাথে দেখা করে বলেছিল,
তুমি যদি আমার পক্ষে আসো তাহলে আমি তোমাকে কোম্পানির সিইও বানিয়ে দিব। সি বলে আমি সিইও হতে চাই না, আমি চাই ম্যাং তার সবকিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে যাক। ওর কারণে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমি আমার সকল খুশি হারিয়েছি। এই ঘটনার পর ম্যাং অনেক ভেঙে পড়ে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। তারপর একদিন ম্যাং আসে শিয়ের সাথে দেখা করতে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ওই দিন ইয়া যাওয়ার পর ম্যাং শিকে ফোন করে দেখা করতে বলেছিল। তারপর শি এসে দেখা করলে ম্যাং তাকে সবকিছু খুলে বলে, সাথে এটাও বলে যে আমার সাথে ইয়াও কিডন্যাপ হয়েছিল আর কিডন্যাপারের নাম হলো শাওলু। এটা শুনে শি তো অবাক হয়, কারণ তার বাবা তো মিস্টার লুকে শাওলু বলে ডাকতো। ম্যাং বলে ইয়া বলেছে বাবা আর মিস্টার লুয়ের মাঝে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে ঝগড়া হয়েছিল, এই জন্য যেভাবেই হোক 20 বছর আগের কোম্পানির সেই রিপোর্ট আমাদেরকে বের করতেই হবে। আর এ কারণেই সে মিস্টার লুয়ের পক্ষে যাওয়ার অভিনয় করেছে। এবার তারা পরের প্ল্যানে কাজ শুরু করে দেয়। সে মিস্টার লুকে বলে ম্যাংকে নিয়ে চিন্তা করা বন্ধ করেন, অত পাগল হয়ে গিয়েছে, আর কখনোই কোম্পানিতে ফিরে আসতে পারবে না। তাছাড়া ও যে ছোটবেলায় কাহিনী শোনাতো যে ওকে নাকি কিডন্যাপ করা হয়েছে, ইদানিং সে ওই কিডন্যাপারকে খুঁজছে। ও নাকি প্রমাণ পেয়েছে ওই সময় কে নাকি বাবাকে সেখানে দেখেছে। কিডন্যাপার বাবার কাছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট নাকি খুঁজেছে। তবে আমার কাছে এসব ফাউল মনে হয়। এগুলো শুনে তো মিস্টার লু অনেক ভয় পেয়ে যায়। ওনার মনে পড়ে ম্যাং এর সাথে উনি একটা মেয়েকেও কিডন্যাপ করেছিল। তারপর উনি খবর লাগিয়ে জানতে পারে এই মেয়েটা আর কেউ নয় বরং ইয়া। এবার উনি ইয়ার ব্যাপারে সকল তথ্য বের করে নেয়। এদিকে ইয়ার কাছে একটি বুকে আর চিঠি আসে, যেখানে লেখা ছিল লেকের কাছে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ইয়া তো ভাবে ম্যাং ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই ডাকছে, তাই সে জলদি সেদিকে যেতে থাকে। এদিকে ম্যাং সে কিডন্যাপ হওয়ার জায়গায় যায়। ওর পিছু পিছু সেখানে মিস্টার লুও যায়। এখানে ম্যাং মাটি থেকে একটি ডায়েরি বের করে, যেটা সে নিজেই রেখেছিল। এটা দেখে মিস্টার লু ভাবে এটার ভিতর হয়তো ওনার বিরুদ্ধে প্রমাণ আছে, তাই উনি ম্যাংয়ের উপর হামলা করে। ম্যাং ওনাকে দেখে বলে, আঙ্কেল লু, আপনি এখানে? তার মানে এসবের পিছনে আপনিই ছিলেন, তাই না? উনি বলে, তোমার বাবা যদি আমার কথা তখন মেনে নিত, আমার আর তোমাকে কিডন্যাপ করতে হতো না, আর ও তো আমাকে পুলিশে দিতে চেয়েছিল। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ম্যাংয়ের বাবা ওনার কাছে এসে বলে, শাওলু, আমার ছেলে কোথায়? উনি বলে, আমি কোম্পানিতে যত ফ্রড করেছি, আগে তুমি আমাকে সেই কাগজগুলো দাও, আর না হয় তোমার ছেলেকে আর দেখতে পাবে না। এটা শুনে ম্যাংয়ের বাবা তো রেগে ম্যাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যাং বলে, তারপর কি হয়েছে? আপনি আমার বাবার সাথে কি করেছিলেন? উনি তখন হাসতে থাকে আর ম্যাংকেই মেরে ফেলতে যাচ্ছিল। তখনই শি এসে তাকে বাঁচিয়ে নেয়, আর ওনার সব কথা শি অলরেডি রেকর্ড করে ফেলেছিল। এসব দেখে মিস্টার লু বলে, এর মানে তোমরা দুই ভাই মিলিয়ে আমার সাথে এসব করেছো? রেকর্ডিংটা এখনই দিয়ে দাও, তা না হলে ইয়া বাঁচবে না। এরই মধ্যে পুলিশও চলে আসে। তারা জিজ্ঞাসা করে ইয়া কোথায়, তবে উনি কিছুই বলে না। তারপর তারা তাড়াতাড়ি করে ইয়াকে খুঁজতে বের হয়ে পড়ে। এদিকে ইয়া তো লেকের কাছে চলে আসে আর ম্যাংকে খুঁজতে থাকে, তবে কোথাও সে ম্যাংকে খুঁজে পায় না। এরই মাঝে সে সামনে একটা বক্স দেখতে পায়। সে তো ভাবে ম্যাং তাকে সারপ্রাইজ দিতে এটা রেখেছে, এই কারণে সে যখন বক্সটা খোলে তখন তো সেখানে ভয়ঙ্কর কিছু একটা দেখে সে একদম ঘুমের ঘরে চলে যায়। এর মাঝে ম্যাংও চলে আসে, কিন্তু ততক্ষণে ইয়া পানিতে পড়ে যায়। এবার ওর মনে পড়ে ওই কাগজের জন্য মিস্টার লু ম্যাংয়ের বাবার সাথে জোরাজুরি করছিল, আর জোরে ধাক্কা দেওয়ার ফলে ম্যাংয়ের বাবা সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পায় আর সেখানেই মারা যায়। এইসব দেখে ইয়া তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল, ফলে তার এ অসুখটা হয়েছিল। যেহেতু এবার তার সব মনে পড়ে গিয়েছে, এবার সে নিজে নিজে হুঁশে ফিরে আসে, মানে তার অসুখটা এবার ঠিক হয়ে গেল। তারপর ইয়ার কথা অনুযায়ী ওই জায়গায় খোদাই করা হয়। দীর্ঘ 20 বছর পর তারা এখানে তাদের বাবার কঙ্কালটা খুঁজে পায়, যেটা দেখে তারা সবাই অনেক আবেগপূর্ণ হয়ে যায়। তারপর বেশ কিছুদিন কেটে যায়। ম্যাং এখন কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছে। ওদের নতুন মুভিটাও হিট হয়েছে, তাই তারা সবাই একটা পার্টি রাখে। জুন এসে রাওকে বিয়ের জন্য প্রপোজাল করে আর বলে, আমি তোমার হাজবেন্ড আর জুয়ের বাবা হতে চাই। রাও খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়, যা দেখে সবাই অনেক খুশি হয়। তবে ইয়াও তো ম্যাংয়ের দিকে তাকিয়ে ভাবে
ও আমাকে এভাবে কবে প্রপোজাল করবে। তারপর সে বিভিন্ন ভাবে ম্যাংকে বোঝানোর চেষ্টা করে যে ও চায় ম্যাং তাকে প্রপোজাল করুক, তবে ছেলেটা তার ইন্টেনশন বুঝেই না। তারপর দেখতে দেখতে ভ্যালেন্টাইন ডে চলে আসে, কিন্তু ম্যাং একটা বিজনেস ট্রিপে বাইরে ছিল, তাই ইয়ার মনটা খুবই খারাপ ছিল। তখনই ম্যাং ইয়াকে মেসেজ করে বলে, আজকে তো স্নোফল হচ্ছে, তুমি তো স্নোফল খুবই পছন্দ করো, এর উপর আজকে আবার ভালোবাসা দিবস, তুমি কি আমাকে বিয়ে করবে? ম্যাং এর এই মেসেজের মাধ্যমে প্রপোজাল দেখে ইয়া তো অনেক রেগে যায় আর ভয়েস মেসেজে বলে, আমি জীবনও তোমাকে বিয়ে করব না। তখনই ম্যাং তাকে কল করে বলে, ছাদে এসো, তোমার জন্য উপহার আছে। ম্যাংকে ফিরে আসতে দেখে ইয়া তো অনেক খুশি হয়ে যায়। তারপর ম্যাং খুবই সুন্দর করে তাকে সারপ্রাইজ দেয় আর বিয়ের জন্য প্রপোজাল করে, যা দেখে ইয়া তো এবার দারুণ খুশি হয়। সে খুশি মনে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। এবার তারা দুজনে অনেক খুশি। পরের সিনে দেখানো হয় ম্যাং আর শিয়ের সম্পর্ক এখন এতটাই ভালো হয়েছে যে দুই ভাই সারাদিন একসাথে গল্প করে গেম খেলে। ইয়াকে পর্যন্ত তারা পাত্তা দেয় না, যেমনটা আগে শিয়ের সাথে করা হতো। তাদের কর্মকাণ্ডে ইয়ার তো অনেক রাগ হয়, কিন্তু কিছুই করার থাকে না। আর এরকম মজার একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।